Nowadays, the printing has more reliable, and the inkjet is also, the price is going down. But once you can do the printing on textile, you can do the printing in anywhere. আমাদের ইন-হাউস মার্কেটেও ডিজিটাল প্রিন্টের বিশাল একটা চাহিদা আছে। গুড কোয়ালিটির ফেব্রিক্স না দিলে আমরা গুড কোয়ালিটির প্রিন্টিং ফেব্রিক্স প্রোভাইড করতে পারতেছি না। ডিজিটাল প্রিন্টিং ব্যবহার হয় এক্সপোর্টে এবং ডিজিটাল প্রিন্টিং ব্যবহার হয় লোকালে। ইন্ডিপেন্ডেন্স, ট্রাস্ট, এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফর ডিজিটাল প্রিন্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাকে ভ্যারাইটিস ফেব্রিকে যেতেই হবে, শুধু কটনের উপরে কিন্তু হবে না। সো এখন কিন্তু ওভারঅল কস্টিং অনেক কমে এসছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমি বলবো কাস্টমস। লোকাল মার্কেটে যে কাপড়গুলো আছে বয়েল এবং 3 পিস, এটার মনে করেন 80% ডিজিটালি প্রিন্ট হচ্ছে। এখনও কিন্তু আমরা যেমন 1 বছরের ওয়ারেন্টি থাকে, এর মধ্যে আমরা কোনো অন্য ইঙ্ক ইউজ করতে পারি না। টেক্সটাইল টুডের উদ্যোগে টেক্সটাইল প্রিন্টিংয়ের ব্যাপারে আমরা আলোচনা করব। এখানে বিভিন্ন ফ্যাক্টরি এবং বিভিন্ন সাপ্লায়ার, কেমিক্যাল সাপ্লায়ার, মেশিন সাপ্লায়ারের থেকে অভিজ্ঞ ব্যক্তিরা এখানে আসছেন। তাদের প্রত্যেকের কাছ থেকে আমরা শুনব তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তাদের প্রফেশনালি যে এক্সপিরিয়েন্স হয়েছে এতদিন, সেগুলো আমাদেরকে শেয়ার করবে। মানে আমাদের দেশের জন্য এই মোমেন্টে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই একটা সেক্টর, মানে আজকে প্রিন্টিং সেক্টর নিয়ে যদি বলি, তাহলে এখানে অনেক কম এডুকেটেড ছেলেপেলে আসছে। অন্যান্য সেকশনে, মানে আমি যদি এখন মার্চেন্ডাইজিংয়ের কথা বলি, প্রচুর মার্চেন্ডাইজিংয়ে ছেলে যাচ্ছে। এখানে স্কোপ অনেক বেশি, আর ইন্ডাস্ট্রি কিন্তু এই স্কিল ছেলেদের জন্য একটা বড় ধরনের স্কোপ তাদের জন্য আছে, কিন্তু ছেলেরা যেতে চাচ্ছে না। তো এই পয়েন্টগুলো কেন, কী চ্যালেঞ্জগুলো আছে, সেটাগুলোকে আসলে এইখান থেকে যদি ডিসকাশন থেকে যদি ওখানে আমরা কিছু পয়েন্ট আউট বের করতে পারি এবং এইটাতে যদি ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়, তাহলে আসলে এই সমস্ত মিটিংগুলো সাকসেসফুল হবে। তো সেই ক্ষেত্রে এমনও হতে পারে যে এখান থেকে কিছু ছেলেকে আমরা স্পন্সর করে তাদেরকে বাইরে পাঠালাম, চায়নাতে ট্রেনিং করে নিয়ে আসলাম, দেন ইট কুড বি হেল্পফুল ফর আলটিমেটলি ইন্ডাস্ট্রির জন্য। আসলে ডিজিটাল প্রিন্ট এটা বাংলাদেশের ডে বাই ডে এর যে স্কোপ কিংবা ডিমান্ড, এটা ইনক্রিজিং, বাড়তেছে। কারণ একটা সময় ছিল আমাদের এই ইন্ডাস্ট্রিতে ডিজিটাল প্রিন্টিংয়ের স্কোপ কিংবা ক্যাপাসিটি কিংবা সুযোগটা ছিল না। যে কোনো বায়ারের যে কোনো ধরনের ডেভেলপমেন্টে আমাদের মার্চেন্ডাইজিং এবং মার্কেটিং টিম সেটা অ্যাটেন্ড করতে পারে, এনি টাইপ অফ ডেভেলপমেন্ট। কিন্তু যেহেতু মেশিনের অ্যাভেলেবিলিটি আছে, যে কোনো ধরনের যে কোনো সাইজের অর্ডার আমরা এখন হ্যান্ডেল করতে পারি ফ্যাক্টরিগুলো। আমাদের শুরুর দিকে যে একটা ব্যারিয়ার ছিল, যেটা ডিজিটাল প্রিন্টের ইঙ্কের প্রাইসটা অনেক বেশি ছিল, যার কারণে ফ্যাব্রিকের যে কস্টটা, প্রিন্টিং কস্টটা অনেক বেশি ছিল। তো চায়নার মেশিন আসার ফলে যেটা আমরা লক্ষ্য করেছি যে ইঙ্কের প্রাইসটা কম্পিটিটিভনেসের কারণে অনেকটা কমে গেছে। আমরা যারা এই ডিজিটাল প্রিন্ট মেশিন ইউজ করতেছি, যে মেশিন সাপ্লাই যে দিচ্ছে, ইঙ্ক দিচ্ছে, আরও যে ইঙ্ক কোম্পানি আছে, এটা আসলে ওপেন করা উচিত এবং অনেক জায়গায় এটা ওপেনও হয়ে গেছে। এই কারণেই আমার মনে হচ্ছে যেহেতু এখানে একটা কস্ট ইফেক্টিভনেস ডে বাই ডে আসতেছে এবং এটা অবশ্যই একটা ফাস্ট ফ্যাশনেবল একটা ইন্ডাস্ট্রি ডিজিটাল প্রিন্ট। তো আমাদের এখানে ফ্যাব্রিক, সিনথেটিক ফ্যাব্রিকও অনেক আছে, যেটাতে আমরা এই ডিজিটাল প্রিন্টটা করি ট্রান্সফারের মাধ্যমে। ট্রান্সফার প্রিন্ট যেটা বলি, সেখানেরও অনেক বড় স্কোপ আছে বাংলাদেশে। যে মার্কেটটা এখন লিড দিচ্ছে পুরোপুরি চায়না, আমরা ওই মার্কেটটা এখনও ধরতে পারিনি, কারণ আমরা এখনও সিনথেটিক নিটের বিষয়ে এক্সপার্ট হয়ে উঠতে পারিনি। তো এই দুইটা জায়গায় আমি মনে করি যে বাংলাদেশের অনেক বড় একটা স্কোপ রয়েছে। আমাদের ইন-হাউস মার্কেটেও ডিজিটাল প্রিন্টের বিশাল একটা চাহিদা আছে। সো ইন-হাউসেও আমাদের একটা বড় ডিমান্ড ক্রিয়েট হয়েছে এবং এটা কিন্তু ওই কারণেই ডে বাই ডে সবাই মেশিন কিনতে আগ্রহী হচ্ছে। আমি মনে করি খুব ভালো অপরচুনিটি আছে আমাদেরই। যারা আমাদেরকে কাপড় দেয় তাদেরকে এটা সম্পর্কে অবগত করা হলো আমাদের প্রধান বাধা। আমরা কোনো অবস্থাতেই যারা দাতা তাদেরকে আমরা অবগত করতে পারি না যে কী কোয়ালিটির কাপড় আমার দরকার এবং কি প্যারামিটার মেনটেন করে আমাকে ডিজিটাল প্রিন্টিংয়ের কাপড় দিতে হবে। অর্থাৎ ডাই হাউস যারা চালাচ্ছেন তাদেরকে যদি আমি আমাদের লিমিটেশনটা বেশি করে জানাতে পারি যে এই প্যারামিটারগুলো আমার ঠিক করে দিতে হবে, যেমন পিএইচ, ডাস্ট, হিয়ারিনেস, থিক থিন অথবা সেম লট অথবা সেম ব্যাস, এই জিনিসগুলো যদি আমরা বলে দিতে পারি, টুকটাক যে সমস্যাগুলো আছে, অর্থাৎ আমরা যারা প্রোডাকশানে ফিল করি ব্যাস টু ব্যাস শেড ভেরিয়েশন বা পিপি টু বাল্ক অথবা এক বাল্কের পরের মাসে যে আর একটা বাল্ক, এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। বিগত দিনে আমরা অনেক সমাধান করে ফেলাইছি, অলমোস্ট 80 থেকে 90% সলভ। তারপরেও কিছু কিছু এরিয়াতে এই মেসেজগুলো একটু থ্রো করতে হবে যে না, আমাদের গুড কোয়ালিটির ফেব্রিক্স না দিলে আমরা গুড কোয়ালিটির প্রিন্টিং ফেব্রিক্স
প্রোভাইড করতে পারতেছি না, এরকম একটা মেসেজ পাঠাতে হবে। কখনো কখনো ডিজিটাল প্রিন্টিংয়ের প্যাকের সঙ্গে সলিডের প্যাক থাকে, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। আমরা কোনো অবস্থাতে দুইটা এক করতে পারি না। বলবো আপনাদের কাছে ওই রকম যদি কোনো আইডিয়া থাকে আপনারা আমাদেরকে শেয়ার করবেন, যাতে আমরা প্যাকিংয়ের ক্ষেত্রে যে জটিলতা ফেস করি এইগুলো যাতে আমরা সমাধান করতে পারি। ডিজিটাল প্রিন্টিং ব্যবহার হয় এক্সপোর্টে এবং ডিজিটাল প্রিন্টিং ব্যবহার হয় লোকালে এখন মেশিনের সংখ্যা প্রায় 300-এর কাছাকাছি। বাংলাদেশের মার্কেটটা ছোট এবং এখানে ডিজাইনের ভিন্নতা দরকার আছে। আর দ্বিতীয়ত অ্যাডভান্সমেন্ট হয়েছে এর কালির দাম কমে যাওয়ার কারণে। রিঅ্যাক্টিভ ইঙ্ক এখন বিক্রি হচ্ছে $5 থেকে $6.5 মধ্যে, যেটা 10 বছর আগে কল্পনাই করা যেত না। 10 বছর আগে এটার দাম ছিল প্রায় $30-35। হ্যাঁ। আর দ্বিতীয়ত কনভেনশনাল যে প্রিন্টিংটা আছে সেটার যে রেট এবং ডিজিটাল প্রিন্টিংয়ের যে রেট অলমোস্ট সেম হয়ে গেছে। কারণ কনভেনশনাল প্রিন্টিংয়ের যে কস্ট, তাতে ইঙ্কের দাম একটু কম, ডাইজের দাম কম এবং এর অ্যাডিটিভের দাম কম, কিন্তু লাগে বেশি, ওয়েস্টেজ হয় বেশি। ডিজিটাল প্রিন্টিংয়ের দাম কিছুটা বেশি, কিন্তু কনজামশন খুব কম, যে কারণে দুটো প্রায় ম্যাচ হয়ে গেছে। আমরা ইঙ্ক তো আগে বাইরে থেকে নিয়ে আসতাম, এখন আমরাও বাংলাদেশে ইঙ্ক প্রোডাকশন করছি। এক্সপোর্টে আমরা যেহেতু নিট ফ্যাব্রিক্সে মূলত বেশি কাজ করি, হ্যাঁ, নিট ফ্যাব্রিক্সের ক্ষেত্রে আর একটা বড় সেগমেন্ট হচ্ছে প্লেসমেন্ট প্রিন্টিং। এওপি প্রিন্টিংয়ের বাইরে প্লেসমেন্টে স্টিল এখন পর্যন্ত কিন্তু পিগমেন্টই ইউজ হয়, যদি ডিজিটাল প্রিন্ট বলি। হ্যাঁ, কিন্তু পিগমেন্টের প্রাইস বেশি হওয়ার কারণে পিগমেন্টের গতানুগতিক প্রাইস, যদি আমি চাইনিজ ইঙ্ক বলি তাহলে প্রায় $14, ইউরোপিয়ান যদি বলি প্রায় $20-এর কাছাকাছি। এখন পর্যন্ত যে হেডগুলো ব্যবহার হচ্ছে সেগুলো হচ্ছে কিওসারা হেডের দাম $6,000, $7,000, $8,000-এর কাছাকাছি, যেটা প্লেসমেন্টের জন্য একটা বড় এক্সপেন্স। যে হেডগুলো কম কস্টলি, যেমন হচ্ছে এপসন হেড দিয়ে এখন চায়নায় প্রচুর মেশিন তৈরি হচ্ছে। হয়তোবা ভবিষ্যতে বাংলাদেশে প্রচুর পরিমাণে মেশিন আসবে এপসন হেডের কস্ট অনেক কম। এপসন হেডের যখন মেশিনের পরিমাণ বাড়বে, তখন এখানে আমাদের মতো আরও অনেকেই হয়তো ইঙ্ক ম্যানুফ্যাকচারিং করবেন। হ্যাঁ, ইঙ্ক ম্যানুফ্যাকচারিং করলে আপনার ইঙ্কের কস্টও কমে আসবে, সেক্ষেত্রে এটা ভায়াবল হয়ে যাবে। এটা একটা দিক। এক্সপোর্ট সেগমেন্টে বেশি অর্ডার ডিজিটালে পাচ্ছি না, এটা কি একমাত্র কস্টের কারণে? আমরা চাই যে ডিজিটাল পোর্শনটা এক্সপোর্টে অনেক বেশি পরিমাণে আসুক, আদারওয়াইজ আমরা তো সার্ভাইভ করতে পারবো না। যেমন লেভেলনেসের কথাটা আসছে, এটার মূল ইস্যুটা হলো এখানে যে সুতোটা আমরা ইউজ করতেছি, সেই ইয়ার্নটা কীভাবে আসছে। সেক্ষেত্রে আমার র মেটেরিয়াল ইয়ার্ন সোর্স, যেটা ইয়ার্নের কোয়ালিটি ঠিক করতে হবে। কন্টিনিউয়াস বলতে নিটের ক্ষেত্রে যেগুলো, ওখানে যে স্কোয়ারিং বা ব্লিচিং যেটা হয়, ওইটার রিঅ্যাক্টিভ প্রিন্ট করলে আর রিঅ্যাক্টিভের কালার পিক আপ হচ্ছে না। স্কোয়ারিংয়ের যে ফাংশন সেটাও ফুলফিল হচ্ছে না, রিঅ্যাক্টিভ এর জন্য ডাইং হয়তো হয়ে যাচ্ছে। প্রিন্টিংয়ে আইসা এটা আমি ফেস করছি প্র্যাকটিক্যাল। ওই কাপড় অনেক সময় মার্সারাইজ করতে গেলে দেখা গেছে যে, এবং ডায়াগুলো সব ছোটো হয় বা উইথ ছোটো হয়, আমরা জানি 38 ইঞ্চি বা 40 ইঞ্চি, এগুলো স্ট্যান্ডার্ড বাংলাদেশে যে প্রেক্ষাপটে যে স্ট্যান্ডার্ড মেশিন, সেই মেশিনও কন্ট্রোল করা যায় না। আমি ম্যাক্সিমাম ইয়েলোর কাপড় করতে যায় যে সমস্যাটা পাইছি, বিসকস ফেব্রিক তো এমনি একটু রিঅ্যাক্টিভ প্রিন্ট করা একটু ঝামেলা আনইভেন থাকে। ওইটা আবার বেশি প্রসেস করতে গেলে সিম স্লিপ আছে, বিভিন্ন ওভেনের তো প্যারামিটারগুলো আরও বেশি। যখন কাপড়টা ক্যালেন্ডারে যায় তখন ওই সুতাটা টুইস্ট হয়ে গেলে যে সুতা কী হয়, ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডে আসে, একটা মিলান্স ইফেক্ট চলে আসে। এক্সট্রা ডিপ কালার তো করা যায় না, যেমন ব্ল্যাক কালার স্পেশালি করা যায় না, যেহেতু এখানে 8টা ডাইস দিয়ে সে ম্যাচ করে আর কি। রাবিং ফাস্টনেস হোক, কস্ট ফাস্টনেস হোক, এটা একটু দুর্বল থাকে, যেহেতু সে পুরো ফেব্রিকে সেলুলোজকে সে রিয়াকশন করার পুরোপুরি পাচ্ছে না, সে করতে পারতেছে না। সামার সিজনে করলে অন্যরকম, ওইটাকে খুব সুন্দর করে পলিটলি দিয়ে রাখতে হয়। এখন কিন্তু শুধু ডিজিটাল না, আমরা প্রায় ক্ষেত্রেই পাই মিলান্স ফেব্রিক। বাংলাদেশের নিটিং মেশিনও লুপ আসবে, ওটা কোনোভাবেই রিকভারি করা যায় না। তাহলে এখন আমাকে ভ্যারাইটিস ফেব্রিকে যেতেই হবে, শুধু কটনের উপরে কিন্তু হবে না। প্রিন্ট হচ্ছে ভার্সাটাইল প্রিন্ট। আমার জীবনে লাস্ট ইয়ার একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছিল। অ্যান্ড ওয়ান্স ইউ ক্যান ডু দ্য প্রিন্টিং অন টেক্সটাইল, ইউ ক্যান ডু দ্য প্রিন্টিং ইন এনিওয়্যার। সেখানটা দেখলে বোঝা যায় যে প্রিন্ট আসলে কোথায় চলে গেছে আর আমরা কোথায় পিছায় আছি। যে আমরা যে সেক্টর নিয়ে কাজ করছি, আমরা আসলে এই সেক্টরটার একদম প্রথম দিকের স্টেজে কাজ করছি। আমার কাছে যদি কেউ স্ট্যাম্পে বলে যে লিখে দেওয়ার জন্য, আমি লিখে দিতে রাজি আছি, কারণ এত ফাস্ট। কেন? ব্রাঞ্চ প্রথমে এই স্যাম্পলটা দিয়ে বলে যে আমি কালকে এই স্যাম্পলটা দেখতে চাই। ফার্স্ট হচ্ছে স্যাম্পল চাই। আমার যে পুরো প্রসেসটা 7 থেকে 10 দিন, ইট কুড বি এ ফাস্টার, বাট নর্মালি হচ্ছে 7 থেকে 10 দিন। জিপ ফাইলগুলো রিসিভ করে সে আলটিমেটলি এটাকে রিবে ট্রান্সফার করছে, কালারগুলোকে সেপ্লিকেশন করছে এবং সাথে 18টা প্রিন্ট 15 মিনিটের মধ্যে মেরে প্রিন্টেড অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে দিয়েছে। কারণ এই অর্ডার কি বাংলাদেশে আসবে নাকি ওইটা ইউরোপে যাবে?
আসলে বাংলাদেশে যে কিউসি দিয়ে আসলে আমরা মার্কেটিং করি, এরকম মার্কেটিং সারা পৃথিবী চায় না। এখন যেটা হচ্ছে, আমার কালারম্যান যদি কালকে না আসে, তাহলে আমি বুঝবো না ও কি রিসিপিতে করছে, কারণ ও দেয় না, ওই লিখে রাখে। এই জিনিসগুলো সব ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। প্রি ট্রিটমেন্ট যে ফ্যাব্রিক যেটা রিসিভ করে, সেটার স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি প্যারামিটার আছে। এবং এখানের জন্য যে জিনিসটা সবচেয়ে মূল চাবিকাঠিটা হচ্ছে জাপানের কাছে, সবগুলো হেড হচ্ছে জাপানিজ, A to Z সবগুলো জাপানিজ। এবং জাপানিরা ওরা এইখানে যে কম্পিটিশন করছে, হিউজ চ্যালেঞ্জ। মানে আগামী 2 বছর পরে যেটা ছাড়বে, সেটাও ডিজাইন করে রাখছে। রোল টু রোল প্রিন্ট, এটা রোল টু রোল প্রিন্টের ডিমান্ডটা থাকবেই, কারণ দুই ধরনের সিগমেন্ট, একটার সাথে কন্ট্রাডিক্ট করে না। এখানে আমরা যদি যতই বলি না কেন, এখানে ডিটিএফ, আলটিমেটলি ডিটিএফ ইউবি, বিশেষ করে ইউবি হেড যেগুলো, এপসন ইজ বেস্ট ঠিক না, আমার কাছে যেটা মনে হচ্ছে। তাহলে মানে সিগমেন্ট ওয়াইজ ওরা ভাগ করে ফেলেছে, কোথায় আমরা আসলে ট্রান্সপার প্রিন্ট করব, কোথায় আমরা পিগমেন্ট প্রিন্ট করব, কোথায়। এবং আলটিমেটলি এই মোমেন্টে সবচেয়ে মজার খেলাটা চলতেছে পিগমেন্ট নিয়ে গ্লোবালি। আমার একজন এক্সপার্ট আসতেছে, সে পিগমেন্ট প্রিন্টের উপর এক্সপার্ট, সে এই টাকাতে কাজ করে। একটা যদি কন্টিনিউয়াস প্রিন্টিং মেশিন যদি হয়, এবং যেটার হেড আছে 350টা সে বা 310টা, একবার হেড নষ্ট হয়ে গেলে কিন্তু পুরো প্রোডাকশন শেষ, এবং হিউজ ইনভেস্টমেন্ট। এই হেডগুলোর লাইফ টাইমকে কীভাবে বাড়ানো যায়, এবং এই হেডের কিন্তু মেনটেন্যান্সের একটা বড় ব্যাপার আছে। বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাইসে প্রিন্টিং হেড সেল করতে রিজাইনি, মিনিমাম 5,500 ইউরো ফিক্সড। রিজাইনি কিন্তু এখন 3,000 নেমে আসছে। ইভেন রিজাইনি 70% মেশিনে প্রিন্টিং হেড এখন আমি সাপ্লাই করতেছি, লাইক ইউটা, হোরাইন, নিট কনসার্ন, ইকোটেক্স, এগুলো সব আমার সাপ্লাই প্রিন্টিং হেড। সো এখন এমএস অলরেডি ডিবিএল এর সম্ভবত অফার করা শুরু করছে $1,900 উইথ 18 মান্থস ওয়ারেন্টি। সো এখন কিন্তু ওভারঅল কস্টিং অনেক কমে এসছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমি বলবো কাস্টমস। যেমন আমি গত বছরের 70টা প্রিন্টিং হেড সেল করছি রবিনটেক্সে, ওই 70টা প্রিন্টিং হেড রিলিজ করতে ওদের কাস্টম ডিউটি লাগছে অ্যারাউন্ড 87 লাখ টাকা। যদি প্রিন্টিং হেড ড্যামেজ হয় উইথিন 12 মান্থস, আই উইল টেক কেয়ার। পিগমেন্ট প্রাইস এখন আমার জানা মতে 10 থেকে 15 চলে এসছে। চাইনিজ $10 পাওয়া সম্ভব। এখন এমএস ইটালি, ওরা মানে যে গ্রুপ থেকে ওরা অ্যারাউন্ড $14-15 সেল করতেছে ডিবিএলে। আপনার রিঅ্যাক্টিভির ক্ষেত্রে খুব ইজিলি চলে আসবে উইথিন 6 মান্থ, লো টেম্পারেচার ইঙ্ক। আর পিগমেন্ট চলে আসবে আপনার লো টেম্পারেচার কিউরিং। বাট রিজাইনি ভেরি গুড মেশিন। মানে আমি যদি বলি যে মানে বডি স্ট্রাকচার বা বিল্ড কোয়ালিটি রিজাইনি বেস্ট, আর সফটওয়্যার রিলেটেড যদি হয় এমএস বেস্ট। ডিজিটাল প্রিন্টিংয়ের ক্ষেত্রে ডিরেক্টলি আমরা ইঙ্ক তৈরি করে থাকি। আমাদের ইঙ্ক, রিঅ্যাক্টিভ, ডিসপার্স, অ্যাসিড সব রকম মেশিনের জন্যই প্রস্তুত করা আছে। অ্যাট দ্য সেম টাইম যেই মেশিনের যেই হেড আছে, আমরা হেড অনুযায়ী ভিসকসিটি অ্যান্ড আদার্স প্যারামিটার্স মেনটেন করে আমরা ইঙ্ক প্রোভাইড করে থাকি। রিসেন্টলি আমাদের নতুন ডেভেলপমেন্ট এসেছে পাউডার, যাতে আমাদের কস্টটা সেভ হয়। লেস দেন 1% লাগে আমাদের পাউডারটা। প্রত্যেকটা এমএনসি কোম্পানি R&Dর জন্য বেস্ট, কারণ এমএনসিগুলো হচ্ছে ইনোভেটর। তারা একটা জিনিস তৈরি করে, একটা কনসেপ্ট নিয়ে আসে, দেন হয়তো অনেকে এটাকে মডিফাই করতে পারে, হয়তো এটাকে কপি করতে পারে, সেটা তাদের পার্সোনাল ইস্যু, প্লাস এটা হয়তো বেটারও হয়ে যেতে পারে। বাট ইনিশিয়ালটা হচ্ছে এমএনসিগুলো করে। ইন্ডিপেন্ডেন্স, ট্রাস্ট, এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফর ডিজিটাল প্রিন্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওভেন ফ্যাক্টরির প্রিন্টিংগুলো মোরালেস বেটার, নিট ফ্যাক্টরির প্রিন্টিংগুলো অলওয়েজ স্ট্রাগল করে। ডাইংয়ের যিনি জিএম আছেন, ডাইংয়ে যিনি ইডি আছেন, তাদেরকে প্রিন্টিংয়ের একটা ছেলে গিয়ে যদি বলে স্যার এই কারণে এটা হয়েছে, দেখা গেল যে ম্যাক্সিমাম সময় তারা মানতে চায় না। আপনি দেখেন প্রত্যেকটা নিট ডাইং ফ্যাক্টরিতে প্রিন্টিং আস্তে আস্তে মূর্ছা যাচ্ছে, একদম কমে যাচ্ছে, রিডিউস হয়ে যাচ্ছে। রিসেন্টলি কয়েকটা ফ্যাক্টরি থেকে আমার কাছে মালিক পক্ষ থেকে ফোন আসছে, আমি আর রিঅ্যাক্টিভ চালাবো না, আমার ছেলে পেলে রিঅ্যাক্টিভ চালাইতে পারে না। ডিরেক্টলি কেন পারবে না? রিঅ্যাক্টিভ তো সবাই করতেছে, এটা আমাদের আহামরি কি আছে? যে প্রিন্টিংকে সেপারেটলি মূল্যায়ন করতে হবে প্রত্যেকটা জায়গায়। সেকেন্ড, ট্রাস্ট করতে হবে। আমরা কিন্তু একদিনে নিট ডাইং ডেভেলপ করি নাই, একদিন ওভেন ডাইং ডেভেলপ হয় নাই বাংলাদেশে। কিন্তু প্রিন্টিংয়ে কেন আমরা সময় দিচ্ছি না? প্রত্যেকটা নিট ডাইং ফ্যাক্টরিতে যে প্রিন্টিং পার্ট আছে আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে ইনক্রিজ হওয়ার কথা ছিল। ইন্ডিপেন্ডেন্সের কথাটা কেন বললাম? আজকে দেখেন প্রত্যেকটা ফ্যাক্টরিতে অলমোস্ট পর্দা প্রিন্ট হচ্ছে, 5 বছর আগেও ছিল। কেন হচ্ছে? পর্দা লোকাল, এটা নিয়ে মালিকের কোনো মাথা ব্যথা নেই। কয়জন আমরা অপারেটর একদম পাকাপোক্ত ভালো অপারেটর দিয়ে কাজ করাচ্ছি। আমাদের ক্যালিব্রেশন করার জন্য মেশিন সাপ্লাই কাছে ওয়েট করতে হবে। একটা মেশিন, এটা নিয়ে মালিকদের অনেক কষ্ট, পারতেছি না। প্রপার ট্রেনিং করা, প্রয়োজনে একজনকে বাইরে থেকে ট্রেন করে তাকে 10 জনের অ্যাসাইনমেন্ট দাও, যে তোমার নিয়ে শিখে আসছো, তুমি 10 জনকে শিখাও। আমি ডিজিটালের সাথে ইনভলভ 2019, আমি তখন ছিলাম নাইস ফেব্রিক প্রসেসিং লিমিটেডে। আর বাকি যতগুলো ছিল ডিজিটাল প্রিন্ট ছিল, ওই সময় নিটেই প্রিন্ট হতো বেশি। যার জন্য আমরা যারা লোকাল, মানে আমাদের বাংলাদেশের যে লোকাল ফ্যাক্টরিগুলো ছিল, লোকাল কাপড় দেওয়ার জন্য, ইসলামপুরে দেওয়ার জন্য, ওই ফ্যাক্টরিগুলো কিন্তু সাফার করতেছে। কারণ এত কাপড় আসতেছে যে এখন ওরা ওইগুলো নিয়ে ব্যস্ত, যার জন্য ওই লোকাল ফ্যাক্টরি থেকে কাপড় নিচ্ছে না।
বাকি যাতে অলরেডি রকেট মানে হাই স্পিড, ওরা কিন্তু এই মুহূর্তে মান্থলি ডেইলি সম্ভবত 1 থেকে 1.5 লাখ প্রোডাকশন দিচ্ছে শুধু ডিজিটালি। লোকাল মার্কেটে যে কাপড়গুলো আছে বয়েল এবং 3 পিস, এটা মনে করেন 80% ডিজিটালি প্রিন্ট হচ্ছে। আমি সর্বোচ্চ প্রোডাকশন দিচ্ছি 48 লাখ। 48 লাখের মধ্যে 30 লাখ আমি সিনথেটিক প্রিন্ট করছি, পর্দা এবং জর্জেট, আর বাকিটা হলো কটন বা বিসকস। যতগুলো ইউনিভার্সিটিতে আমাদের টেক্সটাইল সাবজেক্ট আছে, ঠিক আছে না, ওগুলোতে এই ডিজিটাল প্রিন্টিংয়ের কোর্স ঢুকাই দিতে হবে। ওইখানে যদি মানে তাদের এক্সিস্টিং যে টিচারগুলো আছে তাদের দিয়ে না হয়, তাহলে ফ্যাক্টরি লেভেলে যারা আছে ওনাদের নিয়ে ওদেরকে মানে ক্লাস করাইতে হবে। করলেই তো আমাদের এই লুকগুলো তৈরি হবে, কারণ লুকগুলো পাচ্ছি না। যে R&D ডেভেলপমেন্ট যত দ্রুত আমরা ডেভেলপমেন্ট করে স্যাম্পল দিতে পারবো, তত আমাদের কাছে বায়ার আসবে। R&D ডেভেলপমেন্ট অ্যাট দ্য লাস্টে যেটা বলবো, যেটা আলোচনা হলো যে নেগোসিয়েশন, যে আমরা নিজেরাই যদি ভিতরে নেগোসিয়েশন করে আমাদের প্রাইস কমাই ফেলি, তাহলে তো আমাদের প্রফিটেবিলিটি থাকবে না। আর প্রফিটেবিলিটি না থাকলে তো আসলে কোম্পানি ওইখানে ইনভেস্ট করবে না। তাই কোম্পানি বলে যে আমার ইঙ্ক ছাড়া তুমি ইউজ করতে পারো না, হেড নষ্ট হলে পরে আমরা দিব না, এটা কিন্তু এখনও ব্যারিয়ার আছে। এখনও কিন্তু আমরা যেমন 1 বছরের ওয়ারেন্টি থাকে, এর মধ্যে আমরা কোনো অন্য ইঙ্ক ইউজ করতে পারি না। মেশিনটা যদি লেভেল হয় তাহলে আমরা এক্সপোর্টে যেতে পারবো। আর লোকাল কাপড় যেগুলি আমরা করতাম, ওগুলিতে তো লাইট ডিপ হলো কি না হলো বা একটা 3 পিস করতে যায় কোনো সমস্যা নেই। কোটিং কেমিক্যাল ভালো না হওয়ার কারণে এই প্রবলেমটা ডিজিটালে বেশি হয়। আর ব্যাক প্রসেস যারাই করতেছে তারা কিন্তু দেখা যাইতেছে একবারে আনারি লোক দিয়ে ব্যাক প্রসেস করে ওই কাপড়টা আমরা প্রিন্ট করতেছি, ব্যাক প্রসেস করে দিতেছি, তারা প্রিন্ট করে আনতেছে, অনেক সময় একবারে ফিনিশিং সহ করে দিতেছি, করার পরে তারা প্রিন্ট করে আমরা ডাইরেক্ট মার্কেটে সেল করতেছি। একটা শার্ট দেখা গেলো শোরুমে ওটা 1500 থেকে 2500 টাকা বিক্রি করতেছে, ওয়ারেস খরচ করতেছে কত, কিছুই না, কিন্তু আমরা এইদিকে আগাইতেছি না। Digital printing is mainly on nylon fabric, polyester fabric, packaging, because the surface is ideal for digital printing, it's smooth. But when we come to cotton, especially cotton you have to select first of all a very good cotton quality. Carded yarn maybe not so suitable. Combed yarn is much better. So then you have to do a proper pre-treatment, and then pre-treatment, especially woven fabric, pre-treatment is very, very important, because the yarn quality, knit yarn is a better quality than the woven yarn. So woven yarn, for bottom weight, nobody do digital printing. I think it's also not suitable. But mainly for shirting, for 40s, 60s, 80s, or even higher. Then you can do, they have a smooth surface, then you can do digital printing. But now the printing has more reliable. And the inkjet is also, the price is going down. But for me, it's a very important that you have to really, when you do inkjet printing, the machine is expensive, everything is expensive, that you really think from the beginning, this fabric goes for inkjet printing, that you select a good fabric, do a good pre-treatment, and then as I know for pigment printing, inkjet printing, you also have to do some preparation. And then that the preparation is done properly, and then you can print it. ট্রান্সফার প্রিন্টের কয়েকটা স্টেপ আছে, শুধু সাবলিমেশনই ট্রান্সফার প্রিন্ট না, সাবলিমেশন ছাড়াও আরও কিছু ট্রান্সফার প্রিন্ট টেকনিক্স আছে, যেটা এখনও পর্যন্ত ওয়ার্ল্ডেই ভেরি নিউ। আমি চায়নাতে একটা প্রজেক্ট দেখেছিলাম ট্রান্সফার প্রিন্টের, সেটাকে বলা হয় কুল ট্রান্স। আমরা সাধারণত সাবলিমেশন করি হিট ট্রান্সফারে যখন আমরা ডিসপার্সে প্রিন্ট করি, এটা কিন্তু অ্যাকচুয়ালি গুড কোয়ালিটি প্রিন্ট না, এটা লুক্রেটিভ বাট কোয়ালিটি পুয়ার। কারণ ডিসপার্সিংয়ের ব্যাড পারফরমেন্স হইল সাবলিমেশন। এটাকে আমরা যখন কাজে লাগাই, যেই ডিসপার্সিংগুলো সাবলিমেশন এবিলিটি বেশি, সেটাই সাবলিমেশন ট্রান্সফার প্রিন্টে বা আমরা যেটা সাবলিমেশন প্রিন্ট বলে এখানে ইউজ হয়। দ্যাট মিনস এটার ফাস্টনেস প্রপার্টি মাস্ট বি পুয়ার। এটা লাইট ফাস্টনেস বলেন, এটা হিট স্টেবিলিটি বলেন, ফাস্টনেস পুয়ার। সো হাই এন্ডের কোয়ালিটির যে প্রোডাক্টগুলো হয়, সেই ক্ষেত্রে কিন্তু সাবলিমেশন কাজ করে না। সাবলিমেশন শুধুমাত্র টি শার্টে ইউজ করে, কিন্তু স্কার্পে কিন্তু সাবলিমেশন হয় না। এটা আমি বলতে চাচ্ছিলাম যে এটা নিয়ে অবশ্য আমাদের আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ ছিল। যাই হোক, আজকে সময় স্বল্পতার জন্য আর বেশি কিছু বলতে চাচ্ছি না। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।